গ্রুপে ওদেরকে আমি বলতেছি। বলো যা করো ওই করো। আচ্ছা, ওই আমরা গত ক্লাসটা কি করতেছিলাম বা কি পড়তেছিলাম? শিল্প অর্থনীতির টপিক কি মনে আছে? স্যার ফার্মের উদ্দেশ্য। আচ্ছা, ফার্মের উদ্দেশ্য বা ওই চ্যাপ্টারটা না? তখন কি আমরা ওই হিসাবগত মুনাফা, এই মুনাফা টুনাফা, অর্থনৈতিক মুনাফা এইসব বিষয়ে আলাপ করেছিলাম কিনা? আমার তো মনে হয় করছিলাম নাকি? আসলে লাইন কেটে গেছিল। কিছু কিছু। আচ্ছা, এখন তাহলে আমরা সরাসরি মুনাফায় চলে যাই, বলো। আচ্ছা, প্রাথমিক আলোচনা করি যে চ্যাপ্টারটা তোমরা ব্যষ্টিক অর্থনীতিতে পড়ছিলা, অর্থাৎ মুনাফা। আসলে মুনাফা কি একটু বলতে পারো? সেটাকে আমরা পাই দ্বারা সূচিত করি, মুনাফা কি? বলতো মুনাফা। স্যার নেটওয়ার্কে কি নেটওয়ার্ক? নেটওয়ার্ক ঝামেলা করে? আচ্ছা, মুনাফা ইকুয়াল টু কি একটু বলতে পারো? স্যার একটু পুনরায় বলেন, ভুলে গেছি। মুনাফা ইকুয়াল টু হচ্ছে আয় এবং ব্যয়ের পার্থক্য, মুনাফা না? মুনাফা হচ্ছে আয় বিয়োগ হচ্ছে ব্যয় নাকি? অর্থাৎ পাই ইকুয়াল টু হচ্ছে টিআর মাইনাস টিসি। এখন আমরা যে বাজার চ্যাপ্টারে পড়ছিলাম যে মুনাফা, ফার্মের আসলে উদ্দেশ্য নিয়ে কথা বলবো। ফার্মের উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। এখন মুনাফা কিভাবে সর্বোচ্চ হয়? তাহলে এটার জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করছিলাম, একটা হচ্ছে মোট আয় মোট ব্যয় পদ্ধতি, আর একটা হচ্ছে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় পদ্ধতি। আমরা যদি মোট আয়ের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কোনো কিছুকে সর্বোচ্চকরণ করতে গেলে সর্বোচ্চকরণ করতে গেলে তাকে প্রথমে অন্তঃকলন করতে হয়। আচ্ছা, সহজভাবে আমরা যদি বলি যে মোট, ছবি দিয়ে আমি সংক্ষেপে বুঝাই। আসলে আমার এই তথ্যগুলো তোমাদের জানা, তোমাদের আজকে আমি জোর দিতে চাইছিলাম মূলমূলের তথ্য এটার উপরে। মুনাফা দেখো, এইটা যদি টিআর রেখা কেমন হয়? টিআর রেখা একটু বলতে পারো? টিআর রেখা কেমন হয় আর টিসি রেখা কেমন হয়? টিআর রেখায় এরকম যদি পূর্ণ প্রতিযোগিতা বাজার হয়, তাহলে স্টেট রেখা হয়, দাম নির্দিষ্ট অবস্থা। আর যদি তোমার একচাটিয়া বাজার হয়, তাহলে সেটা কি হয়? এইরকম একটা টিআর রেখা হয়, এটা হচ্ছে টিআর। আর টিসি রেখা কেমন হয়? টিসি রেখা হয় এই প্রথমে সে পূর্ব হ্রাসমান, পরে সে পূর্ব বর্ধমান, এটাও ধরো টিসি। তাহলে দেখো কোন অংশে, তাহলে মুনাফা আয় এবং ব্যয়ের পার্থক্য হচ্ছে মুনাফা। আর মুনাফা যে হবে বা মুনাফার যে হবে সেটা শর্ত কি? মুনাফা হওয়ার, অর্থাৎ মুনাফা আবার দুই ধরনের মুনাফা, একটা হচ্ছে ধনাত্মক মুনাফা, একটা হচ্ছে ঋণাত্মক মুনাফা। ধনাত্মক মুনাফা অর্থাৎ যেটাকে লাভ বলা হয়, এটা ধনাত্মক মুনাফা। যে ক্ষেত্রে টিআর গ্রেটার দ্যান 3টি হয়। আমরা এখন কি নিয়ে কথা বলতেছি?
শুরুতে যেটা বলছিলাম সেটা কি নিয়ে কথা বলবো, বলছি মুনাফা সর্বোচ্চকরণ। তাহলে মুনাফা যদি সর্বোচ্চকরণের প্রথম যদি আসে তাহলে তার প্রাথমিক শর্তটাই হচ্ছে যে টি আর গ্রেটার দ্যান টিসি হতে হবে, অর্থাৎ লাভ হইতে হবে যেটাকে বলা হয় টি আর গ্রেটার দ্যান টিসি। তাহলে এই ছবি অনুসারে যদি আমরা আগাই তাহলে এইটা হচ্ছে টিসি আর এইটা হচ্ছে টি আর। তাহলে এই অঞ্চলে জাস্ট এর আগের অঞ্চলে কি কোনটা বড়? এর আগের অঞ্চলে কোনটা বড়? এর আগের অঞ্চলে দেখো টিসি বড় আর এই অঞ্চলে আবার টিসি বড়। তাহলে টিআর গ্রেটার দ্যান অর্থাৎ এই মাঝখানের অঞ্চল হচ্ছে টিআর গ্রেটার দ্যান টিসি, অর্থাৎ এইটা হচ্ছে মুনাফা অঞ্চল, এইখানে ধনাত্মক মুনাফা হবে। এখন এটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে টিআর গ্রেটার দ্যান টিসি হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে টিআর আর টিসির পার্থক্য সর্বোচ্চ হবে। তাহলে দেখো এখানে পার্থক্য কম, এখানে পার্থক্য কম, তাহলে সর্বোচ্চ কোনটায়? সর্বোচ্চ হচ্ছে ধরো এই বিন্দুতে হচ্ছে সর্বোচ্চ, তাহলে এখানে সে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত হবে হচ্ছে। প্রযোজ্য হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, মুনাফা সর্বোচ্চকরণের শর্ত এখানে পালিত হচ্ছে। এখানে প্রথম শর্তটা কি? টিআর গ্রেটার দ্যান টিসি। এই যে এইটা হচ্ছে টিসি আর এটা টিআর, টিআর গ্রেটার দ্যান টিসি, আর এই অঞ্চলটা হচ্ছে কি তোমার এই এই দ্বিতীয় অংশটা আছে টিআর এবং টিসির পার্থক্য সর্বাধিক। এই গেল একটা পদ্ধতি সংক্ষেপে, যে এটা কিন্তু আমাদের পিছনের পড়ার শুধু সামারি, আমরা বাজার চ্যাপ্টার এগুলো পড়ে আসছি। আরেকটা ছিল, আরেকটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রান্তিক পদ্ধতি বা প্রান্তিক আয় এবং ব্যয় পদ্ধতি। সেখানে শর্ত দুইটা কি মনে আছে? সেখানে এই যে লোকজন যে আসতেছে এখন শেষ বেলায়, আচ্ছা সেইখানে এটা ছিল কি টিআর মানে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পদ্ধতিতে প্রথম শর্তটা খেয়াল করো। প্রথম শর্তটা ছিল এমসি ইকুয়াল টু এমআর হবে, আমরা বাজারে এগুলো খুব পড়েছি, এমসি ইকুয়াল টু এমআর। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, দ্বিতীয় শর্ত যেটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রথম শর্ত বা প্রাথমিক শর্ত, আর দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত, এগুলো আমরা জানি। যে পর্যাপ্ত শর্তটা তাহলে কি হবে? এমসি রেখার ঢাল, ঢাল কিভাবে বের করে? ঢাল হচ্ছে কি কোন রেখাকে অন্তকলন করলেই ঢাল বের হয়ে যায়। এই এমসি রেখার ঢাল কি এর সাপেক্ষে অন্তকলন? এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, এইটা ছিল কি পর্যাপ্ত শর্ত। আর সংক্ষেপে বললে যে এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, অথবা আরো একটা শর্ত দিয়ে তোমাকে বলা যায়, সেটা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে শিফট করে উপরের দিকে যাবে। এখন দেখো এগুলা কিন্তু পিছনে আমাদের পড়া জিনিস। এখন তাহলে আমরা জানি এই যে এটা দিলে, এটা যদি তোমার ইসের পুনঃপ্রতিযোগিতার বাজার যদি হয়, পুনঃপ্রতিযোগিতার বাজারে তোমার এমআর রেখা কেমন হয়? বলতে পারো কেউ? পুনঃপ্রতিযোগিতা বাজারে এমআর রেখা কেমন হয়? পুনঃপ্রতি বাজারের শর্ত কি? পুনঃপ্রতিযোগিতা বাজারের শর্ত হচ্ছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এমআর। আর একচাটি বাজারের শর্ত কি ছিল? পি ইকুয়াল টু এ আর গ্রেটার দ্যান এমআর। এরকম না, এরকম ছিল না? এই পি ইকুয়াল টু এ আর প্রভাবতের সাথে একটা ক্লাস করতেছি এমআর, আর এটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতা বাজার, আর একচাটি বাজার এরকম ছিল না? এ আর এটা হচ্ছে এমআর, এ আর গ্রেটার দ্যান এমআর, অর্থাৎ সে এই। তাহলে আমরা যদি পুনঃপ্রতিযোগিতা বাজারের কথা বিবেচনা করি তাহলে এটা হচ্ছে এমআর রেখা। আর এমসি রেখার আকৃতি কেমন হয়? এমসি রেখার আকৃতি কেমন হয়? কথা কি শুনতেছো? স্যার উত্তল হয়। কিসের উত্তর হয়? এমসি রেখার আকৃতি ইউ আকৃতির হয়, এটা হচ্ছে ইউ আকৃতির এই এমসি। তাহলে দেখো আমরা যে বলতেছি যে এমসি ইকুয়াল টু এমআর হবে, তাহলে এই যে এখানে এটা যদি তাহলে কয় বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর হয়? এই বিন্দুতেও কিন্তু এমসি ইকুয়াল টু এমআর হয়, এই বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর হয়, অর্থাৎ প্রথম শর্তটা
এই বিন্দু তো পালিত হচ্ছে আর এই বিন্দু তো পালিত হচ্ছে, দুই বিন্দুতেই প্রথম শর্ত পালিত হচ্ছে, তাহলে এটা দিয়ে আর নির্ধারণ করা যায় না আসলে কোন বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। দ্বিতীয় শর্তটা তাহলে আমাকে এখন পর্যাপ্ত শর্তে যেতে হবে। পর্যাপ্ত শর্তে কি বলছে, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। আচ্ছা ঢাল সম্পর্কে তোমাদের কি জিজ্ঞেস করবো, যে নরমাল প্রশ্ন জিজ্ঞেস করি, এই তোমরা অ্যান্সার করতে পারো না, তোমরা আসলে ক্লাস করা লাগে করো, এখন আমরাও ক্লাস নেওয়া লাগে এই কারণেই হয়তো নেব, আর কিছু করার নাই আর কি। তোমরা তোমাদের মধ্যে এখন যদি একটা এই ফোর্থ ইয়ারে এসে যদি প্রশ্ন করলে যে পুনঃপুতি বা বাজারের এআর রেখা এমআর রেখার আকৃতি কেমন হয়, এগুলো প্রশ্ন যদি উত্তর না আসে, এমসি রেখার আকৃতি কেমন হয়, এসি রেখার আকৃতি কেমন হয়, যদি না আসে আসলে তোমাদের প্রশ্ন কইরে তাহলে খুব একটা লাভ নেই। আচ্ছা তাহলে দেখো যে এইখানে যে, আচ্ছা একটু বলতে পারো যে ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখার ঢাল কত? শূন্য। হ্যাঁ গুড, এই একটা উত্তর পারছো। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে একটা শূন্য, আর একটা ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। একটা মহিমার মধ্যে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, দুইটা হইবে কেমন তার আবার, ঊর্ধ্বগামী রেখার ঢাল আবার দুইটা হয় কেমন? প্রথম কি ঊর্ধ্বগামী রেখার ঢাল কি? ঊর্ধ্বগামী রেখার ঢাল হচ্ছে ধনাত্মক আর নিম্নগামী রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা প্রথম এই বিন্দুটাকে, এটাকে আমি এই বিন্দু নামই দিলাম, এই বিন্দু নাম দিলাম, এটা হচ্ছে বি বিন্দু নাম দিলাম। তাহলে যদি আমি এই বিন্দুতে দেখো যে এই বিন্দুতে এমসি ইকুয়াল টু এম, অর্থাৎ প্রথম শর্ত পালিত হচ্ছে। আর দ্বিতীয় বিন্দুতে এই যে এই বিন্দুতে এমসি রেখার ঢাল হচ্ছে, এমসি রেখার বক্ররেখার ঢাল নির্ণয় করা হয় একটা অঙ্কিত স্পর্শকের মাধ্যমে। তাহলে একটা যদি অঙ্কিত স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শকটা নিম্নগামী, অর্থাৎ এই রেখায় এমসি রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক, আর এমআর রেখার ঢাল হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল শূন্য। তাহলে শূন্য বড় নাকি ঋণাত্মক বড়? কথা কও, শূন্য বড় নাকি ঋণাত্মক বড়? অর্থাৎ শূন্য বড় নাকি -5 বড়? শূন্য বড়। শূন্য বড়। তাহলে এইখানে দেখা যায়, এইখানে ঢাল হিসেবে করলে এইখানে হচ্ছে যে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে কম, এটা হচ্ছে ঋণাত্মক। আর এইখানে যদি আমরা একটু স্পর্শক অঙ্কন করি, যদি স্পর্শক অঙ্কন করি তাহলে সেটা দেখা যায় যে এমসি রেখার ঢাল তো শূন্য, আর মানে সরি এমআর রেখার ঢাল তো শূন্য আর এমসি রেখার ঢাল ধনাত্মক, অর্থাৎ এই ক্ষেত্রে এই শর্তটা পালিত হয়। সুতরাং এই ক্ষেত্রে সে ভারসাম্য অর্জিত হবে। এগুলো আমরা বাজারের চ্যাপ্টার এগুলো পড়ে আসছি, এই অবস্থায় ভারসাম্য অর্জিত হয়। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখাইতে চাই সেটাও আমরা দেখাতে পারি, তোমাদের বইতে উদাহরণ দিয়েও দেখানো আছে। আসলে তোমরা ক্লাসের মাত্র হচ্ছে যে অসংখ্য স্টুডেন্ট, এই জন্য আমি কোথায় যাবো কি করবো আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা এরপরে এটা গেল। আর একটা হচ্ছে কি, এখন আমরা সরাসরি এগুলো তোমরা উদাহরণের মাধ্যমে দেখানো হচ্ছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে সেটা হলো গিয়ে তোমার বোমলের তথ্য। ঠিক আছে, তোমরা কি এটা নাম শুনছো বা কোনো করছো বোমলের তথ্য? স্যার শুনছি, আচ্ছা এটা কি কেউ বইতে স্যার দেখছি। কোনো আইডিয়া দিতে পারো? আচ্ছা প্রথমে বলো ফার্মের উদ্দেশ্য কি কি থাকে? সর্বোচ্চকরণ। কি সর্বোচ্চকরণ? মুনাফা। আর মুনাফা সর্বোচ্চ। আর এটাই শুনো, আর কিছু নাই? ফার্মের উদ্দেশ্যের মধ্যে আমরা কি কি পড়ছিলাম? স্যার আছে, কি আছে বলো? মুনাফা সর্বোচ্চকরণ হইতে পারে, বিক্রয় সর্বোচ্চকরণ হইতে পারে, বা আবার বিক্রয় লব্ধ আয় সর্বোচ্চকরণ হইতে পারে। আর তারপরে তোমার যে তোমার ওই যে মজুদ সর্বোচ্চকরণ, তারপরে তোমার শেয়ার বাজারে তাদের অংশগ্রহণ বাড়ানো, এরকম করে অনেক 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 উদ্দেশ্য ফার্মের থাকে। কিন্তু ফার্মের মূল উদ্দেশ্যের মধ্যে বলা হয় যে যেটা নিয়ে আলোচনা করলাম মুনাফা সর্বোচ্চকরণ। আর এখন যেটা হচ্ছে আসলে বোমলের মধ্যে সে তার মতে যে মুনাফা সর্বোচ্চকরণ না, ফার্মের বিক্রয় লব্ধ আয়কে সর্বোচ্চকরণ করার কথা বলছে, অর্থাৎ বিক্রয় সর্বোচ্চকরণের কথা বলছে। কিন্তু বিক্রয় সর্বোচ্চকরণ বলতে বিক্রয়ের পরিমাণকে সর্বোচ্চকরণের কথা বলে নাই। আবার খেয়াল করো, বিক্রয়ের পরিমাণকে সর্বোচ্চকরণের কথা বলে নাই,
অর্থাৎ বিক্রি থেকে প্রাপ্ত অর্থকে সর্বোচ্চকরণের কথা বলেছে। এইটাই হচ্ছে বোম্বলের তত্ত্ব, এটা নিয়েই আমরা এখন আলোচনা করব। সরাসরি এক্ষেত্রে আমাদের কিছু কিছু দেখো এখানে আসবে যে ন্যূনতম মুনাফার কথা আসবে। ন্যূনতম মুনাফা, এখন ন্যূনতম মুনাফা হচ্ছে যে এই মুনাফার নিচে ফার্ম আর উৎপাদন কার্যক্রম চালাবে না। অর্থাৎ একটা ফার্মে দেখো কিছু শ্রমিকের মজুরি, তারপরে তোমার এই যে শেয়ার হোল্ডারদের মুনাফা প্রদান বা বোনাস প্রদান, এরপরে আছে তোমার বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে কিছু খরচ তাদের হয়েই যায়। তাহলে ওই খরচ সাপেক্ষে একটা ন্যূনতম মজুরি হিসাব করে তারা তারপর এইটার মধ্যে এই তথ্যে দেখানো হয় যে তোমার মুনাফা সর্বোচ্চকরণ না, বিক্রয় লব্ধ অর্থ সর্বোচ্চকরণের মাধ্যমে তোমার ফার্ম তার উদ্দেশ্য, ফার্মের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এখন দেখো এই ছবিটা একটু ক্রিটিক্যাল ছবি, আমি তারপরেও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আগে তাহলে ছবিটা আঁকি। মূল বক্তব্যটা তোমরা কি বুঝছো? মূল বক্তব্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ না, তোমার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, অর্থাৎ বিক্রি থেকে প্রাপ্ত আয়কে সর্বোচ্চ করবে তারা। ঠিক আছে, এখন আমরা একটা ছবির মাধ্যমে এটা একটু দেখাবার চেষ্টা করি। ছবি শুরু বর্ণনাটা আমি দিই, ঠিক আছে, তারপর বই তোমরা পড়বা। ছবি দেখা যায়? ছবিটা তো সোজাই হয় কিন্তু এই সোজা দেখা যায় না। ছবি কি দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায়। একটা রিফ্লেকশন করে। আচ্ছা, এই পাশে আসবে তাহলে কি? এই পাশে আসবে উৎপাদনের পরিমাণ, আর এই পাশে আসবে তোমার টিআর, টিসি, মুনাফা ইত্যাদি। এটা হচ্ছে মূল বিন্দু। এখন আমরা তো মুনাফা যেহেতু চিন্তা করব, প্রথমেই আসছে আমরা আয় ব্যয়, আয় আর ব্যয় লাগবে। তাহলে এখন আগের মতো হচ্ছে ব্যয়, এটা হচ্ছে ব্যয় রেখা, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো আয়। ভালো হয় নাই, একটু টেকনিক অবলম্বন করে রাখতে হবে। আমি আবার আঁকি, আমি টেকনিকটা তোমাদের পরে শিখাচ্ছি যে মূল যেটা লাগবে। আগে আয়টা এঁকে নিবা, তাহলে সুবিধা হবে। এই আয় হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ, তারপরে ধরো মুনাফা, এই হচ্ছে ব্যয় রেখা, এটা হচ্ছে টিসি রেখা, এটা হচ্ছে টিআর রেখা, ঠিক আছে, এটা হচ্ছে টিআর রেখা, এটা হচ্ছে টিসি রেখা। আর কি লাগবে আমাদের? আর লাগবে গিয়া তোমার তাহলে মুনাফা। আমরা একটা মুনাফা রেখা আঁকবো, তাহলে এটাকে আরো নিচে নামাই দিয়া মুনাফা রেখা আঁকলে এইটারে একটু মনে রাখবা, এইখানে মুনাফা, আর এই অঞ্চলটা হচ্ছে আসলে ধনাত্মক মুনাফার অঞ্চল। তাহলে মুনাফা যে রেখাটা আঁকবো এইখান দিয়ে উঠবে, উঠে এইখানে হচ্ছে মুনাফা সর্বোচ্চ। আমি তোমাদের বুঝাই দিচ্ছি, এটা হচ্ছে মুনাফা সর্বোচ্চ, এখানে এটা হাইয়েস্ট হয়ে যাবে, আর এইখানে নামে এটা শূন্য হবে। আচ্ছা, এরপরে ন্যূনতম মুনাফা দিতে হবে। ধর ন্যূনতম মুনাফা, এটা হচ্ছে ন্যূনতম মুনাফা। তোমাদের কার কাছে কি বই আছে আমি জানি না, আমি কি ছবি তোমার বই অনুসারে দেব? আচ্ছা, ছবিটা আমি লাগিয়ে দেখা, এটা কিন্তু বুঝতে হবে। তিনজন থাকো, তিনজন এটা বুঝে যাবা, আমি তোমাকে ছবিটা বুঝিয়ে দেবো। আর বিষয়টা আছে, আঁকার সময় প্রথমে একবার কি টিআর রেখা আঁকবা, টেকনিক অবলম্বনের জন্য টিআর রেখা আঁকবা। টিআর রেখায় তুমি সর্বোচ্চ স্থানটাকে এইটা সূচিত করে যাবে যে এটা হচ্ছে সর্বোচ্চ স্থান। সর্বোচ্চ স্থানের আগে তুমি মুনাফাটা বের করবা। একটু খেয়াল করো, আসলে মুনাফা কি? মুনাফা কি টিআর আর টিসির পার্থক্য না? যদি আমরা একদম হুবহু বলি তাহলে লম্ব অক্ষের পার্থক্য। কথা বলো,
হ্যাঁ স্যার, আচ্ছা, এখন যদি স্যার লম্ব শুনতে পাশে পাচ্ছি। হয়, তাহলে তুমি বলো যে এইখানে এইখানে যে আগেই বলছিলাম টিআর আর টিসি যখন পাপি একলা ছিল যে টিআর গ্রেটার দ্যান টিসি হবে, এই যে এই শর্তের মধ্যে টিআর গ্রেটার দ্যান টিসি হচ্ছে। আর একটা শর্ত ছিল যে টিআর আর টিসির ব্যবধান সর্বোচ্চ হবে। তাহলে দেখো টিআর আর টিসির ব্যবধান অর্থাৎ লম্ব লম্ব দূরত্ব, তাহলে এটা বড় নাকি এটা বড় নাকি এটা বড়, এই তিনটার মধ্যে খালি চোখে দেখা যায় কোনটা বড়। ধরলাম এটা ধরলাম প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে কোন জায়গায় মুনাফা সবচেয়ে বেশি? প্রথমটায় স্যার। প্রথমটায়, কারণ প্রথমটা যদি আমি মাপিও এই জন্য কিন্তু আমি একটু সময় নিয়েছি ছবি প্রথমটা। এই দেখো প্রথমটা এই পর্যন্ত, দ্বিতীয়টা কিন্তু তার চেয়ে কম, তৃতীয়টায় আরো কম। তাহলে দেখো এখানে মুনাফা সর্বোচ্চ হচ্ছে কোথায়? এই স্টেজে মুনাফা প্রথমটায় সর্বোচ্চ স্যার। হচ্ছে। ধরো এটাকে আমি এ বি তোমাদের বই অনুসারে যদি দেই, আবার এটাকে তোমার যদি এটা হচ্ছে মূল বিন্দু, তো এটা হচ্ছে কি উৎপাদনের পরিমাণ, এইটাকে আমি দিলাম তোমার কি দেব, তোমার বইয়ের সাথে বই কার কোনটা আছে বইয়ের সাথে মিলিয়ে দিব কিনা। আচ্ছা আমি বইয়ের সাথে মিলিয়ে দিলাম না, আমি আমার স্যার মতো আমার করে। হচ্ছে মোহাম্মদ একানুল হকের বই। আচ্ছা তোমাদের একটা যে কোনো একটা বইয়ের কথা বলো, এই এই তিনটে বিন্দুর মধ্যে কোনটা কি দেওয়া? Q2 Q3 দেওয়া। কোনটা Q2? এটা Q2, এটা Q2। না স্যার, ওইটা Q1। ও Q1 Q2 হ্যাঁ ওইটা Q1। Q2 হ্যাঁ Q3 স্যার। এইভাবে দেওয়া। হ্যাঁ স্যার, এইভাবে দেওয়া। আচ্ছা এভাবে, তাহলে এভাবে আমি দিয়ে তোমার বইয়ের সাথে তুমি এটাকে মিলিয়ে নেবা। আচ্ছা তাহলে তাহলে দেখো যে বিষয়টা হচ্ছে আমরা স্পষ্টতে আমরা আসি। তাহলে এই যে প্রথমে আমরা দেখো, তাহলে ভূমি অক্ষে কি যাবে উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষে যাবে এই টি আর টিসি, আর এইটাকে আমি ধরলাম P1 অর্থাৎ মানে সরি Q1, আর এটা হচ্ছে ধরো কিউ। তাহলে দেখো ছবির একটু বর্ণনা দেখো, ছবির মধ্যে টি আর রেখা কি রেখা? টি আর কি কথা কয়? মোট আয় রেখা। সেটা বলবো, টিআর হচ্ছে টোটাল রেভিনিউ, মোট আয় মোট ব্যয়, এটা পর্যন্ত পাইলা। আর এটা হচ্ছে Q1 হচ্ছে উৎপাদনের স্থান, এটা একটা এটা একটা এটা একটা। আর এখানে ও কিউ হচ্ছে যে তোমার ওই যে যে ন্যূনতম মুনাফাকে সে ধরে নেবে, তার ওই যে শ্রমিকের কিছু মজুরি দেওয়া লাগবে, তারপর শেয়ার হোল্ডারদের বোনাস দেওয়া লাগবে, বিজ্ঞাপন ব্যয়, এই জন্য কিছু তার খরচ হবে, এই জন্য সে ন্যূনতম মুনাফার একটা স্তর ধরবে। সেই ন্যূনতম মুনাফাটা হচ্ছে ও কিউ1, অর্থাৎ এর নিচে মুনাফা করলে সে উৎপাদন কার্যক্রম চালাবে না। সহজ কথা, এর নিচে হইলে সে উৎপাদন কার্যক্রম টোটালি বন্ধ করে দেবে। আর এর মধ্যে এর যদি বেশি হয়, তাহলে বেশি হইলে উৎপাদন কাজ চালাবে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে ডিসিশন সে কোন অবস্থায় গিয়ে থামবে বা এই অবস্থার পর উৎপাদন কার্যক্রম চালাবে কিনা, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় সর্বোচ্চ করবে বা মুনাফা সর্বোচ্চকরণ যতই ঘটনা ঘটুক সব কিন্তু, অথবা বিক্রয় সর্বোচ্চ করে সব এটার উপরে ঘটবে, এটার এই স্তরের উপরে এসে ঘটবে। তাহলে দেখো এই স্তরের উপরে এসে অর্থাৎ এই থেকে এই পর্যন্ত এটা এটা ঘটতেছে। আর মুনাফার স্তর হচ্ছে এটা, দেখো মুনাফার স্তর কারণ কি, এটা হচ্ছে মুনাফার স্তর, কারণ এখানে এই টিআর এই শূন্য হয়ে গেছে, টিআর এই শূন্য হয়ে গেছে, টিআর আর টিসি সমান হয়ে গেছে, টিআর আর টিসি সমান হয়ে গেছে। এর মাঝের অংশটা হচ্ছে মুনাফা, এই টিআর মাইনাস হচ্ছে টিসি, এই ব্যবধানের মাঝের অংশটা। তাহলে এই অংশটা দেখো, এই অংশটা দেখো, তাহলে এই যে জোনটা, এই জোনটা হচ্ছে মুনাফা অঞ্চল, যেটাকে এই দ্বারা সূচিত করা যায়, এটা হচ্ছে মুনাফা অঞ্চল। আর যেহেতু আমার আরো কিছু ন্যূনতম মুনাফা আছে, হয়তো ওই মুনাফা হবে না, তার চেয়ে আরো কিছু খরচ টরচ আছে, এগুলোকে বাদ দিয়ে সেই ন্যূনতম যে মুনাফা নেবে সেই অঞ্চল করতে। আচ্ছা এইটুকুর মধ্যে তিনটা আমরা পয়েন্ট ধরছি, বিন্দু ধরছি, উৎপাদনের Q1 Q2 Q3। এখন আমি তোমাদের কাছেই জিজ্ঞেস করি যে এইখানে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন কোনটা নির্দেশ করে? প্রথমটা স্যার। বেশি উৎপাদন Q1। কোনটা নির্দেশ করে? Q1 Q2 না Q3? Q1। বেশি উৎপাদন
কিউ ওয়ান উৎপাদন বেশি, এই যে মানে এইটুকু এইটুকু এইটুকু, এই তিনটার মধ্যে বড় কোনটা? Q3 স্যার। তা এতক্ষণ কি কইছো পাগলের মতো কথাবার্তা? তাহলে এইখানে এটার চেয়ে এটা বেশি, এটা বেশি, অর্থাৎ এখানে যা উৎপাদন হয় তার চেয়ে এখানে বেশি উৎপাদন, তার চেয়ে এখানে উৎপাদন। আমরা কিউ3 তে উৎপাদন সবচেয়ে বেশি, খেয়াল করো। তাহলে এই তথ্য অনুসারে কিউ3 তে উৎপাদন সবচেয়ে বেশি হচ্ছে। এরপরে আসো, তাহলে আমি বলি মুনাফা সর্বোচ্চ হচ্ছে কোথায়? এক তিনটা পয়েন্ট কি বুঝে নাও। মুনাফা সর্বোচ্চ হচ্ছে কোথায়? Q1 এ স্যার। গুড, এইবার তো এটা নিয়ে কথা বলছি। কিউ1 এ মুনাফা সর্বোচ্চ হচ্ছে, আর বিক্রয় লব্ধ আয়, আয় সর্বোচ্চ হচ্ছে কোথায়? আয় সর্বোচ্চ হচ্ছে কোথায়? আচ্ছা, ওই গল্প বলছিলাম না যে এক বিখ্যাত এক বিজ্ঞানী, মানে নিজেকে দাবি করছে খুব বড় বিজ্ঞানী সে, তাকে একদিন জিজ্ঞাসা করা হলো, সাক্ষাৎকারে বলা হয়েছে যে পৃথিবী যে গোল, এটা আপনি কিভাবে প্রমাণ করেন বা কিভাবে প্রমাণ পাইছেন যে পৃথিবী গোল? তো ওই যে স্বঘোষিত বিজ্ঞানী সে বললো, সে তো আমি স্কুল বইয়েই পাইছি প্রমাণ। কেমনে? আমি যখন ক্লাস 3 পড়ি তখন আসলো পৃথিবীর আকৃতি কেমন, আর লেখলো চ্যাপ্টা গোল চারকোনা লম্বা, আমি লম্বা টিক দিলাম, পাইলাম 0। তারপর আবার ক্লাস যখন 5 উঠলাম তখন আবার ওই একই প্রশ্ন আইলো, পৃথিবীর আকৃতি কেমন, চারকোনা গোল চ্যাপ্টা নাকি লম্বা? তাই এবার আমি চ্যাপ্টা দিলাম ঠিক, তো তাও হইলো না। এরপর আবার 7 বসে আসছে, যা আবার ওই একই প্রশ্ন আসলো যে পৃথিবীর আকৃতি কোন লম্বা চ্যাপ্টা গোল নাকি চারকোনা? ওই এবার দিলাম চারকোনায়, এবারও হয় না। পৃথিবী যদি চারকোনা না হয়, চ্যাপ্টা না হয়, লম্বা না হয়, তাহলে যেন গোল না হইতে পারে না। ঠিক আছে, এই যোগ শুনছো? এখন তোমরা তোমরা বলছো এইখানে উৎপাদন সর্বোচ্চ, এইখানে হচ্ছে মুনাফা সর্বোচ্চ, তাই বলছি আয় সর্বোচ্চ কোথায়? তাহলে এটা আন্দাজও তো পাওয়া যায়, এটা না এটা না, তাহলে মাঝখানেটাই তো। Q2 হ্যাঁ, Q2 কিউ Q2 স্যার। এই 2 এতক্ষণ পর জোকস কইছে, আর এতক্ষণ পরে হাসছো। আচ্ছা, স্যার Q2 নেটওয়ার্কের প্রবলেম, হাসলেও সময় মতো শোনা যায় না। হাসলেও সময় মতো শোনা যায় না, তাও ভালো। আচ্ছা, তাহলে দেখো বিষয় হচ্ছে এখানে কেন তুমি এখানে তো নরমালি দেখো, এই যে টিআর রেখা, টিআর রেখার সর্বোচ্চ কোথায়? এই যে কোথায়, এইখানে সর্বোচ্চ। তাহলে এটাকে আইডেন্টিফাই করি তো আমি এটা বানাইছি, এখানে হচ্ছে সর্বোচ্চ, এখানে এইটা সর্বোচ্চ। তাহলে এই তিনটা পয়েন্ট তুমি স্পষ্ট বুঝে নাও যে এটা হচ্ছে এখানে যে মোট উৎপাদন সর্বোচ্চ, এক্ষেত্রে মোট মুনাফা সর্বোচ্চ, আর এই ক্ষেত্রে হচ্ছে মোট বিক্রয় লব্ধ আয় সর্বোচ্চ, আয় সর্বোচ্চ। তাহলে ভ্রমণ বলছে সে মুনাফা সর্বোচ্চনের কারণে জায়গায় উৎপাদন হবে না, সে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে এই বিন্দুতে। এখন তার পক্ষে যুক্তিগুলো আমরা আসি, সে যদি বিক্রয় সর্বোচ্চকরণের দিকে যায়, তাহলে ধরো বিক্রয় সর্বোচ্চকরণ অর্থাৎ এই কিউ3 হচ্ছে বিক্রয় সর্বোচ্চ। কিউ3 দেখো বিক্রয় সর্বোচ্চ হইলো, এই ক্ষেত্রে কিন্তু এই যে মোট আয়, মোট আয় কিন্তু কর্মহ্রাসমান, অর্থাৎ মোট আয় এই ক্ষেত্রে কমে যাচ্ছে, মোট আয় কমে যাচ্ছে। তার মানে এমন কোন ব্যক্তি কি আছে সে উৎপাদন করবে কিন্তু সেক্ষেত্রে তার মোট আয়কে কমে যাবে, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো ফার্মই চাইবে না সে উৎপাদন করার মাধ্যমে তার আয় কমে যাবে, তাহলে সেটা তার ওইদিকে সে অগ্রসর হবেই না। উৎপাদন করার মাধ্যমে তার আয় কমানো কোনো ফার্মের এটা উদ্দেশ্য হতে পারে না। সেই কারণে দেখো এই বিন্দুতে সে উৎপাদন কার্যক্রম করবে না, অর্থাৎ এই বিন্দু পর্যন্ত সে আসবে না। আরো এটা যদি চিন্তা করি, এই বিন্দুতে কিন্তু মুনাফাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এক হচ্ছে উৎপাদন বাড়তেছে ঠিক আছে, কিন্তু উৎপাদন বাড়ার মাধ্যমে যদি আয়ও কমে মুনাফাও কমে, তাহলে কোনো বোকাই অর্থাৎ এই বিন্দু পরে উৎপাদন করবে না, আর এই বিন্দু পর্যন্তই আসবে না। দ্বিতীয়টা হচ্ছে এইটাও কিউ1 এ যদি আমরা কথা বলি, তাহলে কিউ1 এ এখানে মুনাফা সর্বোচ্চ হয় ঠিক আছে, এক্ষেত্রে মুনাফা সর্বোচ্চ করা হচ্ছে, কিন্তু
এক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তার আয় কিন্তু সর্বোচ্চ করানো যায়, কারণ আয় হচ্ছে তার হচ্ছে ঊর্ধ্বগামী। আয় যতক্ষণ পর্যন্ত, সহজ কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আয় ঊর্ধ্বগামী হবে ততক্ষণ পর্যন্ত সে উৎপাদন কার্যক্রম চালাবে। আয় যখন নিম্নগামী হয়ে যাবে তখন সে উৎপাদন কার্যক্রম চালাবে না। তাহলে এই অবস্থায় মুনাফা সর্বোচ্চ হইলেও হয় আগে তার লাভ হইতো 200 টাকা, কিন্তু এখন তার লাভ একটু কমে গেছে, 190 টাকা হয়, কিন্তু তারপরে তো তার লাভ হচ্ছে না লাভ, যে আরো বেশি, অর্থাৎ আয় কিন্তু তার আয় কিন্তু বেশি হচ্ছে, আয় বেশি হচ্ছে। তাহলে বহুলের মত হচ্ছে তাহলে সে বলছে যে এইখানে যেই অংশটা তার মুনাফা সর্বোচ্চ হয় সেই অংশে সে উৎপাদনকে স্টপ না করে সে কি করবে, সর্বোচ্চ আয়ের দিকে অগ্রসর হবে। তাহলে সর্বোচ্চ আয়ের দিকে যদি অগ্রসর হয় তাহলে এক্ষেত্রে তার আয় বাড়বে, আর তোমার ব্যয় কিছুটা ঊর্ধ্বগামী থাকলেও তোমার মুনাফা অত পরিমাণ হ্রাস পাবে না, যেরকম এই অংশে হ্রাস পাচ্ছে এই অংশে সবকিছুই তারা হ্রাস পাচ্ছে। তাহলে বহুলের এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে মূল তথ্য এটা হচ্ছে, তাহলে সে Q1 পরিমাণ উৎপাদন কার্যক্রম, Q1 স্তরে এসে সে স্তর পর্যন্ত উৎপাদন কার্যক্রম সে পরিচালনা করবে। তোমরা দেখো আমি ঠিক বুঝতেছি না, তোমরা যেহেতু রেসপন্স করতেছো না, এইটা কি মোটামুটি বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন হ্যাঁ দেখো, স্যার, বোঝা গেছে। এখন কি তোমরা একটু বইতে একটু পড়ে দেখবা? বইতে পড়া অথবা অন্য সময় পড়া। আরো একটা জিনিস এখানে হতে পারে যে এইখানে কিন্তু দেখো মুনাফা সর্বোচ্চকরণ আর আয় সর্বোচ্চকরণ দুইটা ভিন্ন ভিন্ন, কিন্তু কোন কোন ক্ষেত্রে কিন্তু কোন ফার্মের ক্ষেত্রে দুটো কিন্তু একই হতে পারে। সেটা একটু ছবিতে দেখো, সেটা যদি এরকম এক হয় তাহলে এইটাকে আগে একটু এঁকে নেবা, এই টি আরটা এঁকে নেবা। টি এর আগে এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ আয়, আয় নির্দেশকারী উৎপাদন, নিচে নামে না। আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ আয় নির্দেশকারী উৎপাদন। তাহলে এখানে কি হবে, এখানে মুনাফার পার্থক্যটাও সর্বোচ্চ হবে। দেখো, তাহলে এটা যদি এইভাবে আঁকো, ও সরি, অর্থাৎ তুমি ছবিটা এমন ভাবে আঁকবা যেন এই স্তরই তোমার মুনাফা সর্বাধিক পরিমাণ পায়, ঠিক আছে? তাহলে এইটা যদি এরকম হয় তাহলে এইটাই হচ্ছে তোমার আয় সর্বোচ্চ, আর এইখানে হচ্ছে মুনাফার এই যে পার্থক্যটা এখানেও সর্বোচ্চ, তাহলে এই দুটো এক হতে পারে, সেরকম একটা ব্যাখ্যা তোমাদের আছে। আচ্ছা, আজকে এখন তোমরা একটা কাজ করো, এই যে এইটা যার যার বইতে যেভাবে আছে এটা রিভিশন দাও, রিভিশন দিয়ে যে লাইনটা তুমি বোঝো নাই সেই লাইনটা আমাকে বলো। অথবা তোমরা নিজের একটা ছবিটা আঁকার চেষ্টা করো, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। দেখতেছো? ভালোভাবে পড়ো, মন দিয়ে পড়ো, যেখানে বোঝে না সেখানে আমাকে বলো।
লাকি কই? কি দেখছো? কথা বলো ঐশ্বরী আর পাপিয়া। জি স্যার। কোনো সমস্যা আছে বুঝতে? স্যার নেটে একটু স্যার না স্যার ফার্মের বুঝতে কার্যকাল অসুবিধা নাই, আমার নেটে একটু প্রবলেম। হ্যাঁ বুঝতে অসুবিধা আছে কিনা কোনোটা বলো, একটু প্রশ্ন বা কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ফার্মের যে নির্দিষ্ট সময়কাল বিবেচিত, স্যার এইটা তো একটু বুঝাই দেন। সময়কাল তো এখানে সময় তো উল্লেখ, বোমালের তত্ত্বের ভিতরে তো সময় খুঁজে পাচ্ছি না, কিন্তু উপরে যে শর্ত দেওয়া, শর্তের এখানে লেখা ফার্মের কার্যকাল নির্দিষ্ট সময় প্রেক্ষিতে বিবেচিত হয়, এটা একটু এই 1 বছর এটা হচ্ছে অনুমতি শর্তের মধ্যে দেয়া না, এটা হচ্ছে 1 বছর বা 2 বছর এরকম করে সময় নির্দিষ্ট করা থাকবে যে এই সময়ের মধ্যে ঘটনাটা করবে। তোমার ছবির বর্ণনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা ছবি বুঝতে? ছবি আবার দেখো, ছবির বর্ণনা দেখো, পুরো বোমালের তথ্যটা আবার দেখো, আবার দেখে কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, কি কোনো সমস্যা নাই? আচ্ছা তাহলে ভালো না থাকবেন। স্যার, এই পর্যন্ত বুঝছি। আচ্ছা তাহলে ক্লাস শেষ করে দিই আজকে, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনিও ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।